সারাদিন ধরে ঘুরতে ঘুরতে শেষ মুহূর্তে শ্যামবাজারে এসে যখন আর কাউকেই পাবো না বা কারুর সাথে আজকে আর কথা হচ্ছে না বা দেখা হচ্ছে না, তখনই মনে হলো এই দাদার সাথে যদি আমি কথা বলি। এবং দাদা এখানে কি কাজ করছেন, কবে থেকে করছেন, কেনই বা করছেন। আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম উনি বিজি ছিলেন। তারপর আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার এসে ওনাকে বললাম যে উনি আমার চ্যানেলে যদি ওনার কথা বলেন, ওনার যাপন, ওনার লড়াই, ওনার যে কাজের প্যাটার্ন, আসুন আমরা ওনাকেই জিজ্ঞেস করে নিই। দাদা নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এবার আপনি যদি একটু বলেন, মানে আপনার নাম। আমার নাম হরি কুমার পাল। আচ্ছা, বাড়ি একটু যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। আমার নাম হরি কুমার পাল, বাড়ি পাড়ায়। আমি 1974 সন থেকে টাইপিস্ট হিসাবে আছি। 1974 সাল থেকে? 1974 সাল থেকে। 1974 সাল থেকে, মানে প্রথমে ম্যানুয়াল টাইপ ছিল, হ্যাঁ, সেকেন্ড টার্মে ইলেকট্রনিক টাইপ, হ্যাঁ, আর এখন থার্ড টাইম কম্পিউটার। আচ্ছা, আপনি টাইপটা শিখলেন কেন? টাইপটা প্রথমত যখন স্কুল লাইফে ক্লাস 7 বছর হাত দিয়েছিলাম, হ্যাঁ, এটা কানাডিয়ান স্কুলে। আচ্ছা, এটা তারপরে বাংলাদেশ যুদ্ধের সময় একটুখানি টাচ হয়েছিল। তারপরে কলেজে পড়াকালীন ডেতে কাজ করতাম, নাইটে কলেজ করতাম, তার পাশে টাইপ শিখেছি 3-4 বছর ধরে। আচ্ছা, কিন্তু এটা যে প্রফেশন হবে আমি জানতাম না। আচ্ছা, আপনার পড়াশোনাটা যদি একটু বলেন। পড়াশোনা বিকন ইনকমপ্লিট। আচ্ছা, মানে সেটা কন্টিনিউ করতে পারেননি কেন? কন্টিনিউ করতে পারিনি কারণ আমি উপর বাংলায় আমার জন্ম। আচ্ছা, আমি এখানে কলকাতা ইউনিভার্সিটিতে এডমিশন নেবো বলে ইচ্ছা করেছিলাম, হ্যাঁ, কিন্তু এসে জানলাম 1972 সনের পরে যারা এসেছে তারা অবৈধ। তারা অবৈধ। আচ্ছা, সুতরাং আমার লেখাপড়া কন্টিনিউ হলো না। হ্যাঁ, তখন আমি প্রথমে সেলসম্যানশিপ হিসাবে নেমে পড়লাম। হ্যাঁ, দ্বিতীয়ত তারপরে আমি এখানে শ্যামবাজারেই যেহেতু টাইপ জানি, পার্ট টাইম টাইপিস্ট হিসাবে ঢুকে গেলাম। কোথায় সেটা? সেটা ওই উপরে। আচ্ছা, উপরে দোকানের মধ্যে প্রথমে পার্ট টাইম করতাম। দোকানেই আচ্ছা, সকাল বিকাল করতাম, মাঝখানে সেলসম্যান করতাম, সেলসম্যানশিপ করতাম। লাস্টে তখন আমার এই পাড়ায় দেখে শুনে একজনের সঙ্গে বিয়ে হয়। আচ্ছা, তারা আমাকে কিছু ইকোনমিক্যাল হেল্প করে আমি একটা ম্যানুয়াল টাইপ কিনি। ম্যানুয়াল টাইপ কিনে প্রথম বছর আরম্ভ করি, দ্বিতীয় বছর সেকেন্ড একটা ম্যানুয়াল টাইপ কিনি। তারপরে আপনি স্বাধীনভাবে কাজ করা শুরু করেন? এখানেই বসতেন? না, তখন আমি স্বাধীনভাবে যখন বসলাম তখন আমি এখানেই বসলাম। তারপরে এরপরে আমার অনেক কাস্টমারের সঙ্গে পরিচয় হয়। একটা কাস্টমার আমাকে হেল্প করে, ব্যাংক থেকে লোন পাইয়ে দিল। তখন আমি প্রথম 1982 জেরক্স মেশিন এখানে বসাই। আচ্ছা, ওকে। আচ্ছা, কি ধরনের কাজ আপনি করেন, মানে এই যে মেশিনটা নিয়ে কি ধরনের কাজ আপনি করেন? হ্যাঁ, আমি 1982 তে প্রথম জেরক্স মেশিন চালু করি। যে জেরক্স মেশিনের এটা স্যাম্পল এখনো রয়েছে, তখন ম্যানুয়াল জেরক্স মেশিন ছিল। এটা প্লেট, এখানে লেখাটা ফটো উঠতো, উঠে তারপরে ওটা কাগজ ছাপিয়ে দেওয়া হতো। ছাপিয়ে দেওয়ার পরে তারপরে মেশিনের মধ্যে এইভাবে রামদানা দিয়ে নাড়তে হতো। এইভাবে নাড়তে হতো, নাড়ার পরে সেই মালটা কাগজটা তুলে এটা গ্যাস চেম্বারে দিতে হতো। তখন সেইভাবে জেরক্সটা প্রিন্ট হতো। এটা প্রথম আবিষ্কার। এবং সেটা প্রথম থেকে আমি স্টেট ব্যাংকের লোন নিয়ে আরম্ভ করেছিলাম। এরপর থেকে আমাকে আর টাকাতে হয়নি, আমি নানাভাবে অনেক বড় ব্যবসায় জড়িয়ে পড়ি। মানে অনেক সিটি ব্যাংকের লোন ছিল, স্টেট ব্যাংকের লোন ছিল, এলাহাবাদ ব্যাংকের লোন ছিল, তারপরে আমার কাকদ্বীপ ব্রাঞ্চ ছিল, নামকানা ব্রাঞ্চ ছিল। এভাবে আমি অনেক বড় ব্যবসা করি। ব্যবসা করার পরে, মানে বড় ব্যবসা করেন মানে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করে ফেলেছি। আর এখানে এই জেরক্সের ব্রাঞ্চ করেছি। এবং এখানে আমার এই বাড়িতে একটা ছোট্ট ঘর আছে, এর ভিতরে আমার ওখানে একটা করসপন্ডেন্স কলেজ খোলা হয়। আচ্ছা, করসপন্ডেন্স একজন সঙ্গে পার্টনারশিপ করে করসপন্ডেন্স কলেজ খুলেছি। কিন্তু করসপন্ডেন্স কলেজটা মানে সন্দেহজনক ছিল, যার সঙ্গে পার্টনারশিপ করেছি। আচ্ছা, আমার একজন সুপ্রিম কোর্টের উকিল আমাকে অ্যালার্ট করে দেন, এই ব্যবসাটা ঠিক নয়, তুমি সিবিআই এর হাতে পড়ে যাবে।
আচ্ছা। তখন আমি ওই ব্যবসাটাকে গুটিয়ে মানে নিতে ওই গিয়ে- কলেজটা আপনি কি শেখাতেন? কলেজটা শেখানো না, এখানে বিভিন্ন ডিগ্রি দেওয়া হতো। সেই লোকটা যা করতো, ও আচ্ছা, তখন যুক্ত হয়েছিলেন তার সাথে। তার সঙ্গে পার্টনারশিপ হিসেবে আমার জায়গাটাকে ব্যবহার করার জন্য আমাকে পার্টনার হিসেবে নেয়। আচ্ছা। কারবারটা চালাতো তারা। হুম। কিন্তু আমার মনে সন্দেহ ছিল লাইনটা এটা 2 নম্বরই নয় তো, হুম। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তখন তাই আমি তখন সেই লাইনটা থেকে বেরোবার পথ দিলাম। আচ্ছা। তখন একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমাকে অ্যাডভাইস করে, বাবা এর থেকে বেরিয়ে পড়ো, সিবিআই পাল্লায় পড়ে যেতে পারো। আচ্ছা, ওকে। তখন দেখা যায় আমি ওই লাইন থেকে বেরিয়ে এলাম। এসে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার পুরনো ব্যবসাটা আমার হ্যাম্পার হয়ে গেল। আচ্ছা, মানে আপনি যে এই বিভিন্ন যে জায়গায় জেরক্স ফেরক্স করতাম, হ্যাঁ সব হ্যাম্পার হয়ে ওগুলো গেল। সব বন্ধ করে আমার দিয়েছিলেন। সিটি ব্যাংকের লোন ছিল প্রায় 30,000 টাকা বাকি, 1,20,000 টাকার মধ্যে 12,000 টাকা দিলাম, 18,000 টাকা ডিফল্টার হলাম। আমার টাকা জোগাড় করতে হতে তারা অপশনে মেশিন বিক্রি করে দিল। মেশিন বিক্রি করার ফলে তখন তাতে আমার তো ব্যবসার লোকসান হলো। হুম। দ্বিতীয়বার ধাক্কা খেলাম সানশাইন হলো শ্যামবাজারে। হুম। সানশাইনের সময় আমার এখানে আর কোনো ব্যবসা চলেনি, হুম। টোটাল ব্যবসা বন্ধ। হুম। তারপরে যেহেতু টাইপটা জানতাম, যখন সানশাইন শুরু হয়, সানশাইনের সময় আমাকে এই দোকান ভেঙে ফেলতে হয়। আচ্ছা। ভেঙে ফেলতে হয় এবং তারপরে তো এখানে আর কোনো দোকান করতে দেয় না। যে সালটায় হয়েছিল সেই সালটা সম্ভবত আমার মনে নেই, 2000 সালেরই আগে। আচ্ছা, তখন আপনার দোকান ছিল? এখানে দোকান ছিল এবং দুতলায় এটা রাবার স্টাম্পের কারখানা চলতো। আচ্ছা। নিচের তলায় 2জন টাইপিস্ট এবং একটা জেরক্স মেশিন চলতো হুম। এবং সাইক্লোস্টাইল মেশিন চলতো। এখানেই দোকানটা ছিল? এখানে দোকানে ছিল, সাইক্লোস্টাইল মেশিন ছিল আচ্ছা। তখনকার দিনে, সাইক্লোস্টাইল মেশিন। হ্যাঁ। আর ভেতরে আমার একটা জেরক্স ছিল এবং করেসপন্ডেন্ট কলেজ ছিল। ওখানে 4-5 জন কর্মচারী কাজ করতো, তার মধ্যে লেডিসও প্রায় 2-3 জন ছিল, আচ্ছা। লেডিস কর্মচারী। আচ্ছা, তারপরে যখন উঠে গেল যখন সানশাইন শুরু হয় তখন আমাদের দোকান অটোমেটিক্যালি ভাঙতে হয় এবং সুতরাং টোটাল ব্যবসা লস। জেরক্স মেশিন গুলো লোহা হয়ে গেল এবং পরে লোহার দরে বিক্রি করে দিতে হলো এবং তারপরে আমরা কর্মহীন হয়ে গেলাম। আচ্ছা। কর্মহীন হওয়ার পরে আমার এক ছেলে ছিল, ইংলিশ মিডিয়ামে জুলিয়ান্ডেতে পড়তো। সে 9-এ পড়তো বোধ সম্ভবত। সেও তখন টাইপ শিখে ফেলেছিল। সে আর আমি দুজনে মিলে কোনো রকমে ম্যানুয়াল টাইপ করে এই কোনাটায় একটা ম্যানুয়াল টাইপ নিয়ে বসতাম। বসে পুলিশ এলে উঠে যেতাম, ভিতরে দিয়ে কাজ করে দিতাম ভিতরের ঘরটা। এইভাবে কোনো রকমে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ফিরে এসে এবার সেকেন্ড স্টেজে আমাদের ইলেকট্রনিক টাইপে ঢুকতে হলো। ইলেকট্রনিক টাইপ ঢোকার পরে এখন লাস্টে এই বয়সে কম্পিউটারে ঢুকলাম। মোটামুটি এতে কম্পিউটারে যে ঢুকলেন সেটাকে আপনাকে শিখতে হয়েছে তো? কম্পিউটারটা আমি 1994 সালে তখন ব্ল্যাক এন্ড হোয়াইট কম্পিউটার ছিল, একটুখানি শিখেছিলাম। আচ্ছা। কিন্তু সেই বিদ্যাটা আর কোনো কাজে লাগেনি। যেহেতু আমার টাইপটা জানা আছে, এই কম্পিউটারে যখন ঢুকলাম, ঢোকার পরে আরম্ভ করে দিলাম। আরম্ভ করার পরে কিছু কিছু প্রবলেম হতো, তখন ইয়ং জেনারেশন যারা, তারা তো অনেকে কম্পিউটার জানে, তারা আমাকে শিখিয়ে দিত। তাহলে তখন কি কাজটা বন্ধ হলো? না, কাজ বন্ধ হয়নি, কাজ চালিয়ে গেছি। বড় ব্যবসা ছিল, এখন আমার ছোট অনলি টাইপিস্ট। আচ্ছা। অনলি কম্পিউটার টাইপিস্ট হিসাবে তখন চালালাম। আবার নিজে যেটুকানি জানতাম ম্যানুয়াল টাইপটা জানতাম বলে বুদ্ধি খাটিয়ে কম্পিউটার টাইপ করেছি। প্রথম দিকে ফাংশন গুলো খুব ভালো জানতাম না, বুদ্ধি খাটিয়ে কাজগুলো বার করে দিয়েছি। এবং দ্বিতীয় কালে তারা যেসব ইয়ং জেনারেশন গুলো আসতো তাদের জিজ্ঞাসা করতাম যে ফাংশনটা তুমি জানো কি, তারা আমাকে শিখিয়ে দিত। মানে ইয়াং জেনারেশনের কাছ থেকে শিখেছে? ইয়ং জেনারেশন থেকে আমি এখানে বসে বসে এখানে তারা আমাকে শিখিয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, মানে তারা কি কোনো কাজে আসতো? তারা টাইপ করাতে আসতো। তারা টাইপ করাতে আসতো। যেমন ধরুন আমি একটা বক্স করবো, বক্সটা আমি জানি না, তারা আমাকে শিখিয়ে দিল। বাহ। এবার আমি আমার হাতটা যেহেতু আমি টাইপ করতে হবে, আমি টাইপ করছি, ফাংশন গুলো তাদের থেকে জেনে নিচ্ছি। আচ্ছা। তারা আমাকে এবং কেউ কেউ বলেছে আপনার প্রয়োজন হলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে শিখিয়ে দিয়ে যাবো। ও বাহ, দারুণ। সেরকম কি হয়েছে? তারা হয়েছে, এরকম অনেকেই করেছে। আচ্ছা, মূলত আপনি এই মেশিনটায় মানে কি কি সার্ভিস দেন? এতে এখানে যেমন ডিট তৈরি হয়, ব্যালেন্স শিট তৈরি হয়, চিঠিপত্র তৈরি হয়, বিভিন্ন থিসিস টাইপ হয়, প্রজেক্ট টাইপ হয়, এগুলো এখানে হয়। এর আগে ইলেকট্রনিক টাইপ করেছি, এখন কম্পিউটার টাইপ করছি। এখন তারপরে ধরুন এখন তো ব্যবসা বাণিজ্য খুব ভালো নয়, এই অভিজ্ঞতা আছে বলেই কোনো রকম চলে যাচ্ছে। আমার এক ছেলে এখানে টাইপ করতো, আগে রাত্রি 9টা পর্যন্ত করতো। এখন এমন অবস্থা যে বাজার নেই, তাই সেই সন্ধ্যা 5টা থেকে 6টা করে, এবার 6টার পরে 7টা থেকে সে এখন
সুইগিতে ডেলিভারি ব্যবসায় নেমে গেছে। আপনার ছেলে? হ্যাঁ, সে ইংলিশ মিডিয়ামে পড়া। আচ্ছা, তা হয়েও তাকে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হলো। আচ্ছা, এখানে আপনার এখন মানে আগে কি রকম রোজগার হতো আর এখন কি রকম রোজগার আছে এটা হিসেবে? এখন আগে ধরুন যে 400-500 টাকা রোজগার হতো, এখন দেখা যাচ্ছে 200-300 টাকা, 200 টাকা এমন হয় কোনো দিন। এক সময় ডেইলি 4-5 হাজার টাকা রোজগার হতো। 4-5 হাজার হতো না, এই টাইপের মধ্যে। যখন ব্যবসা ছিল, বড় ব্যবসা ছিল, তখন তো 4-5 হাজার টাকা কোনো ব্যাপার ছিল না। তখন তো লোন দিতেই আমাদের, এটা ইংরেজি কথা আছে না, এই পেনি সেভ মিন্ট এ পেনি আর্ন। আমার তো সেভ থাকতো না, তাহলে আর্ন করলাম কোথায়? সেটা সবে পাওনা দাদা নিয়েই যেত। ব্যবসা বড় ছিল, কিন্তু বরং এখন একটু কম রোজগার করছি, তাতে যেটুকানি হয় শান্তিতে চলে যাচ্ছে, কোনো টেনশন নেই, আরামে চলে যাচ্ছে। কিন্তু তখন বেশি রোজগার করে টাকাটা আমার পকেটে থাকতো না। আচ্ছা, এবার এটাই ঠিক আছে, যেহেতু এখন ব্যবসাটা ডাউন, কোন রকমে দিন যাই রাত পোহায় চলে যাচ্ছে। আচ্ছা, মানে আগের মধ্যে ব্যবসা নেই, এখন তো ঘরে ঘরে কম্পিউটার, ঘরে ঘরে ল্যাপটপ, তারপরে মোবাইল। তাহলে মূলত আসে কারা আপনার কাছে? আমাদের কাছে আছে যারা একটা জেনারেশন, যে জেনারেশনটা আমাদের বয়সী এবং প্লাস ইয়ং জেনারেশনের মধ্যে অনেকে যারা কম্পিউটারে খুব মানে সরগর নয় এবং যাদের হয়তো একটু বেশি পরিমাণে করতে হবে, তারা পারবে না, তারা আমাদের কাস্টমার। তখনই ওনারকে কাজ করানোর জন্য এসেছেন, ওনার কাজ নিয়ে, মানে যে কাজটা দিয়েছিলেন সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেটা নেওয়ার জন্য এসেছেন উনি। কাজটা, সার্ভিসটা ওনাদের ডেলিভারি করছেন। 350 না 300 টাকা তো আর কমিও না। আমি আপনি গেলে একটা উকিলের কাছে গেলে 1000 না হলে 500 টাকা তো নিত, সেখানে আমি দাও ফোন পে করে দেবে। উনি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে থেকে এসে একটুখানি পাবেন যে একাই উনি বসে আছেন, ল্যাপটপ নিয়ে একাই বসে আছেন এবং একা বসেই কাজ করছেন। এখানে আসলে ওনাকে দেখতে পাবেন। আমিও আজকে সেরকম ভাবেই এসেছিলাম। উনি কাজ করছেন, বসে আছেন। এবার আমার মনে হলো যে উনি যে বসে আছেন একা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, একা বসে কাজ করছেন, এবং এমন একটা কাজ যে কাজে ওনার পাশে এই মুহূর্তে আর প্যারালাল আর অন্য কেউ বসে নেই, মানে একাই কাজটা চালাচ্ছেন এবং এভাবে কাজটা চালাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ওনার একার লড়াই। উনি যে কাজটা করলেন সেই কাজটা ডেলিভারি করেছেন। আবার ওনার কাছে ফিরে যাব, যে উনি যে লড়াইটা লড়ছেন, বলছেন যে আগে ভালো উপার্জন হতো, এখন আর সেভাবে উপার্জন হয় না। সেটা তো আপনারা বুঝতেই পারছেন, সেভাবে উপার্জন হয় না। আগে এখানেই ওনার দোকান ছিল, এখানে আরো লাইন ধরে কিছু টাইপিস্ট বসতো, প্রত্যেকেই হয়তো তাদের সংসার চলে না বলে তারা এখন ব্যবসা গুটিয়ে যে অন্যান্য কোনো লাইনের ব্যবসায় চলে গেছে। এখানে আপনি একাই বসেন? না, আরো কেউ, আমারও 2-3 জন লোক বসতো, তারা মানে 50% কমিশনে কাজ করতো। আচ্ছা, ম্যানুয়াল টাইপের এবং ইলেকট্রনিক টাইপের। কিন্তু পরবর্তীকালে যেহেতু ব্যবসা রোজগার কমে গেল, তখন তারাও এখানে রোজগারে তাদের সংসার চলবে না, তখন তারা অন্যান্য কোনো কাজ খুঁজে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, সুতরাং এখন শুধু আমি একা আছি, যেহেতু আমার বয়স হয়েছে। আপনার বয়স কত? আমার এখন 72। 72। আর আপনি যখন শুরু করেছিলেন তখন আপনার 1974 সালে, 1974 সালে, তখন হয়তো আমি 25 থেকে 27-28 কোটায়, এবং টানা এই কাজটার সঙ্গেই আপনি যুক্ত হয়ে আছেন প্রথম থেকেই শেষ পর্যন্ত যুক্ত। হ্যাঁ, এবং এর কাজের হয়তো জায়গাগুলো বদলেছে বা কাঠামো বদলেছে, কিন্তু আমি প্রথম থেকে শুরু যেমন করেছি ম্যানুয়াল টাইপ, তারপরে ইলেকট্রনিক টাইপ এবং কম্পিউটার টাইপ। আচ্ছা, যেমন আমরা ম্যানুয়াল যে মেশিন, জেরক্স মেশিন চালিয়েছিলাম, তারপরে অটোমেটিক জেরক্স চালিয়েছি, তারপরে এখন জেরক্স মেশিন ঘরে ঘরে। আর ওটা কি প্রিন্টার? এটা প্রিন্টার। আচ্ছা, এখানে টাইপ করে ওখানে প্রিন্ট করে দিয়ে দেন? প্রিন্ট করে দেয়া। ওকে, আচ্ছা আচ্ছা। আর এটা ছিল 1982 তে আমার প্রথম জেরক্স মেশিন বসিয়েছিলাম। তার এই প্লেট, যে প্লেটে প্রিন্ট নিয়ে কাস্টমারকে দেওয়া হতো, তখন মাত্র 4 আনা ছিল একটা জেরক্সের দাম। আচ্ছা, আপনি এই রোজগারটা করে সংসার চালিয়েছেন? সংসার চালিয়েছি, দুটো ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি।
ইংলিশ মিডিয়াম পড়েছেন তারা কি করছে? তারা চাকরি বাকরি পায়নি, একজন এক জায়গায় পার্ট টাইম করে লয়ারের, বিকালবেলা এখানে বসে, আর একজন এটা বিসিবিএস কোম্পানিতে সুপারভাইজারি করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের গলিতে 228-2, হ্যাঁ, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 4। আচ্ছা, আর এটা এই দোকানের ঠিকানা হচ্ছে 222 এপিসি রোড, মানে কলকাতা আপনি 4। যে জায়গাটায় আছেন সেই দোকানের যে ঠিকানা? এই দোকানের ঠিকানা না, এই ফুটপাতের ঠিকানাটা হচ্ছে 222 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 4। আচ্ছা আর আমার বাড়িটা হচ্ছে 228-2 এপিসি রোড, কলকাতা 4। আচ্ছা, আপনি যে সকালবেলা চলে আসেন তার কটার সময় ঢোকেন এখানে? এখন আগে তো সকাল 6টা থেকে ডিউটি করতাম, যখন ম্যানুয়াল টেপ ছিল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত করতাম, তখন কাজ করে কুল পেতাম না। আর এখন তো কাস্টমার তেমন নেই, এখন 10:30 11টায় ডিউটি। এখন আমি এই 4:30 5টায় চলে যাবো, 5টা থেকে 6টা আমার ছেলে বসবে, আগে 9টা পর্যন্ত বসতো, এখন কাস্টমার নেই, তাই 1 ঘন্টা বসে যারা জানাশোনা কাস্টমার ফোন করে আসে তাদের কাজ করার পরে যদি কাজটাকে কাজগুলো শেষ করে এখন সন্ধ্যার পরে অন্য ডিউটি করে। আর এছাড়া আপনার করতে কি ভালো লাগে? আমি এর মাঝে মধ্যে আমি দেশ ভ্রমণে বেরোতাম। আচ্ছা, এইভাবে আমি নিজে সপাকে রান্না করে খাই আমি, এবং প্রায় কর্ণাটক আর কেরালা ছাড়া সমস্ত ইন্ডিয়া আমার আন্দামান পর্যন্ত ভ্রমণ হয়ে গেছে। আমি নিজে রান্না করে খেয়েছি। হিমালয় রান্না করে খেয়েছেন মানে একাই গেছেন? একাই যেতাম। আপনার স্ত্রীকে নিয়ে যেতেন না? না, স্ত্রী কোন জায়গায় যেমন তার যেটা ভালো লাগে, যেমন অমরনাথ গেছে, এইরকম কোন জায়গায় তার বিশেষ পছন্দের জায়গা সে আমার সঙ্গে যেত, আর নয়তো আমি একাই গেছি। যেমন আন্দামানে 1 মাস 17 দিন আমি কাটিয়েছি। যেহেতু আমার অল্প খরচ, তখন আমি বিভিন্ন ভ্রমণ গাইড পড়ে আমি এটা নিজে ট্যুর গাইড তৈরি করলাম। কোথায় কিভাবে গেলে কম খরচে কোন হোটেলে থাকা যায়, কিভাবে আমার সময় বাঁচে, অর্থ বাঁচে, এবং এমন ভাবে ট্রেন বা বাস সিলেক্ট করতাম যাতে রাত্রিবেলা হোটেলে থাকতে না হয়, ওটা ট্রেনের মধ্যে যায়, দিনের বেলায় ভ্রমণ হবে, রাত্রিবেলা ট্রেনে হবে। আবার এমন হয়েছে, আমি এটা প্ল্যানটা করলাম, আমি কলকাতা থেকে যদি আন্দামান যাই, আমি আবার কলকাতায় ফিরবো না, আমি তাহলে কলকাতা থেকে মাদ্রাজ হয়ে দক্ষিণ ভারত হয়ে ফিরবো। তাহলে আমার এক সময়ে 2টো ট্যুর হয়ে যাবে একই পয়সায়, ঠিক তাই না? একই পয়সায় 2টো ট্যুর হয়ে যাবে। আচ্ছা, করোনার সময়টা কি করলেন একটু যদি বলেন? করোনার সময় যদি বলি, করোনা যে ঘোষণা হয়ে গেল, লকডাউন, আমার একটা গ্রামে আমি এই ঘুরতে একটা বাড়ি করে ফেলেছিলাম। আমার লাস্টে যখন আমি বাইরে দূরে ভ্রমণ বন্ধ করেছিলাম, আমার ওই ঘোরার টাকা দিয়ে আমার একটা কাকদ্বীপে নদীর ধারে 4 কাঠা জায়গা জোগাড় করে ফেলেছি, এবং সেখানে আমি একটা বাড়ি মোটামুটি টুকটুক করে আরম্ভ করেছি। যে টাকাটা আমার আরম্ভ করেছিলেন কবে? 2004 সাল থেকে। আচ্ছা, 2004 সাল থেকে আমার 15,000 টাকা দিয়ে এটা আরম্ভ করি। প্রায় 4 কাঠা জায়গা পেয়েছিলাম মাত্র 7,000 টাকা দিয়ে। ওই করোনার সময় প্ল্যান করলাম এই কলকাতায় থাকবো না, আমি ওই বাড়িতেই চলে যাব। আচ্ছা, তাহলে রোজগার পাতি কি হবে হলো? এখানে আমার কিছু হাতে টাকা জমা ছিল, ওখানে একটু কনস্ট্রাকশনের কাজ, মানে পুরো পরিবার নিয়ে সবাই চলে গেল? না, পরিবারটা কেউ যায়নি, আমি একাই গেছিলাম। আচ্ছা, কারণ আমার কিছু 8-9,000 টাকা কি জমা ছিল যে আমি একটু কনস্ট্রাকশনের কাজ করব, তখন ওই টাকাটা আমার তখন ওখানকার খাওয়া দাওয়ার কাজে লেগে গেল। আচ্ছা, পুরো 3 মাস ওখানে কাটি। এবার ওখানের ইতিহাস অনেক আছে, কারণ ওরা আমপান তাপান অনেক ঘটনা, অনেক কিছু আছে। করোনার পরে তাহলে এখানে, করোনার পরে আবার এখানে এসে যথারীতি আমি দোকান খুলে দিয়েছি। তখনই তারপরে টাইমস অফ ইন্ডিয়ার একজন রিপোর্টার আমার ইন্টারভিউ নেন। আচ্ছা, এটা এই সময়ে এই ইন্টারভিউটা বেরিয়েছিল। আচ্ছা, তার কপিও আমার কাছে আছে। আচ্ছা, আপনি একটা তো অনেকটা লড়াই করেছেন, আপনার মানে কি মনে হয়, মানে কি হলে ভালো হতো বা আর কি হলে ভালো হয়? কারণ আপনার অনেকটা দেখা আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি অনেক কিছু দেখেছেন, তাহলে আপনি যদি একটু বলেন যে কি হলে ভালো হয়। কথা হচ্ছে মানুষকে অনেস্ট থাকতে হবে, নিজের ভালো করতে গিয়ে কারো জন্য ক্ষতি না হয় এটা মনে রাখতে হবে, এবং মানুষের সঙ্গে বিহেভটা ভালো রাখতে হবে। আর এই যে একটা আপনার যে লড়াই লড়েছেন, সেখানে পাশে কাদের পেলেন না একাই লড়েছেন? মানে পাশে কেউ আমার দাঁড়ায়নি, একমাত্র উপরওয়ালা আমার পাশে ছিলেন। আর আমার নিজের ইচ্ছাই যখন যেভাবে পারি নিজের ক্ষমতায় এগিয়েছি। আচ্ছা, আর মানে এই বাকি জীবনটা কি এই কাজটাই করবেন নাকি আবার দাঁড়াতে যাবেন? না, আমার কোনো এম নেই। আচ্ছা, এম নেই, জীবন যেদিকে নিয়ে যাবে সেদিকে চলবো। যেদিকে নিয়ে যাবে সেদিকে চলবো।
এমনি আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ? শারীরিকভাবে কিছু এখন প্রথম দিকে ওষুধপত্র লাগবে না, এখন বার্ধক্যজনিত যেমন প্রেসারের ওষুধ খেতে হয়, গ্যাসের ওষুধটা খেতে হয় এগুলো। তারপরে শহরে থাকলে যেমন পলিউশনের হয়, আমি ওই গ্রামে গেলে পলিউশনটা কেটে যায় এবং ওখানে এই শহরের ব্যাধিগুলো থাকে না। যে আমি যে বাড়িটা করেছি কাকদ্বীপে নদীর ধারে, ওখানে যখন যাই এক সপ্তাহ মতো কাটাই, সুতরাং সেখানে আমি আবার ফ্রেশ হয়ে যাই। এখানে যে আমরা কথা বলছি প্রচুর আওয়াজ হচ্ছে, এরকম তো আপনি যতক্ষণ থাকেন প্রচুর আওয়াজ হয়, সেটা আপনার অসুবিধা হয় না? এগুলো আমরা থাকতে থাকতে জলে যেমন মাছ থাকে, আমরাও তেমনই আওয়াজের মধ্যে থেকে থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এই সেই সেটার জন্য মানে ওটার অসুবিধা এরকম ভাবে হয় না? অসুবিধা হলে তো উপায় তো নেই। উপায় নেই, ঠিকই তাই। যেখানে উপায় নেই মানুষকে মানিয়ে নিতে হবে। কারণ আমরা এমন পলিউশনে থাকি, এই পলিউশনকে আমাদের প্রাপ্য ছিল নয়, কিন্তু তবু আমরা সেই পলিউশনের থেকে আমরা মানুষ হচ্ছি তো। ঠিক। আমাকে আরেকটা জিনিস বলেন, এই যে অপারেশন সানশাইনের পরে আপনার তো এই দোকানটা উঠে গেল, আপনাকে তারপরে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, তারপরে যে এখানে বসলেন এখনো পর্যন্ত আর কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? না, আর কোনো অসুবিধা নেই, তেমন চলতে রোজগার কমে গেছে। হ্যাঁ, মানে আবার কি এই ধরনের উঠে যাওয়া বা এরকম কিছু হয়েছে মাঝে? মানে তারপরেও কি আবার এরকম উঠে যাওয়ার ব্যাপার ছিল? মানে না, উঠে যাওয়ার ব্যাপার হয়নি। আগে চাঁদার হুদ্দুতিটা বেশি ছিল, তার কোনো চাঁদার হুদ্দুতিটা কম আছে এই পর্যন্ত। আচ্ছা, এখন মোটামুটি বসে শান্তিতে এখানে কাজ করতে পারেন? করছি, কিন্তু রোজগার তো নেই। হ্যাঁ, রোজগার তো নেই। তখন উৎপাদ থাকলেও রোজগার ছিল, রোজগার নেই। এখন উৎপাদ কম, রোজগার কম। আচ্ছা, রোজগার যেহেতু কমে আসছে, এটা কি আগামীতে আপনার ছেলে রয়েছে ওখানে বসে, ওরা যে ব্যবসায় আর কন্টিনিউ করবে না? কারণ হচ্ছে আগামী দিনে বোধহয় আমরা লাস্ট জেনারেশন, এরপরে ব্যবসা হয়তো থাকবে না, কারণ বিজ্ঞান যেভাবে এগিয়ে চলেছে এখন সব অনলাইনে সব হয়ে যাবে, হয়তো সবাই নিজেরা অনলাইনে কাজ হবে। এবং এখন এই দেখবেন দোকানগুলোতে সব হাঁ করে সবাই বসে আছে, কোনো কাজকর্ম নেই। যারা খুব এই সাবজেক্টটাকে বড় করে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, নানা মেশিনপত্র আধুনিক আরো মেশিন অ্যাড করতে পেরেছে, তারাই থাকবে। ছোটখাটো ব্যবসায়ীরা মানে আপনি লাস্ট এই কাজটার জন্য আমার মনে হচ্ছে বোধহয় ফুটপাতে আমি বোধহয় লাস্ট, এরপরে হয়তো ফুটপাতে এই ব্যবসা থাকবে না। জানি না আগামী দিনে কি ব্যবসা হয়, এখানে পরিস্থিতি মানুষকে শিখিয়ে নেবে। ঠিক তাই, পরিস্থিতি মানুষকে শিখিয়ে নেবে। পরিস্থিতি মানুষকে শিখিয়ে নেবে, যেমন ভাবে দাদা নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে, কিন্তু যেটা নিয়ে উনি কাজ শুরু করেছিলেন উনি সেটাকেই কন্টিনিউ করেছেন। সেটার কাঠামো চেঞ্জ হয়েছে, হয়তো সেটার পরিস্থিতি চেঞ্জ হয়েছে, কিন্তু তিনি তার কাজটাকেও শুধু করেননি, নিজের ভালো লাগাগুলোকে নিয়েও জীবনে এগিয়েছেন। আগামীতেও এই কাজটাই করবেন। উনি বলেছেন ওনার সেভাবে কোনো টার্গেট নেই, তবে হতে পারে যে এর পরে এই জায়গাটায় হয়তো আর এমন ভাবে আগামীতে ওনার পরে হয়তো আর কাউকে দেখা যাবে না, তবে সেটা ভবিষ্যৎ বলবে যে এটা আদৌ এই জায়গাটাতে পরবর্তী ক্ষেত্রে ওনারই কেউ থাকবেন কিনা, বা ওনার মতনই কেউ হয়তো এই জায়গাটায় এসে একদিন বসবেন, এটা হতেই পারে। ভবিষ্যৎ কেউ কিছু বলতে পারে না। আজকে ওনার সাথে কথা বলে ভালো লাগলো। ওনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আপনার আরো ভ্রমণ বাড়ুক। ভ্রমণ বোধহয় এখন আর এই বয়সে খুব বেশি আর হবে না, কারণ স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য এবং বার্ধক্যজনিত কারণে সাবধানে চলাফেরা করতে হয়। সাবধানে চলাফেরা করতে হবে। এখন কোথাও ভ্রমণ করতে গেলে এখন একা অসুবিধা হয়, কারণ বলা যায় না কখন কোন রোগে আক্রমণ করে। হ্যাঁ, এখন একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।